নমস্কার, আমি বিশ্ব মজুমদার। সোজা সাপটায় আপনাদের প্রত্যেককে স্বাগত। পঞ্চায়েত থেকে লোকসভা গত কয়েক বছরে বাংলায় যতগুলো ভোট হয়েছে, বীরভূম মানেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ। 2019-এ বাংলায় বিজেপির চমকপ্রদ উত্থানেও বীরভূম তৃণমূলেরই। 21-এর বিধানসভা নির্বাচনে একমাত্র দুবরাজপুর বাদ দিলে সব আসনেই ঘাসফুল ফুটেছে। এবার অনুব্রত মণ্ডল নেই। তৃণমূল কি পারবে সিচুয়েশন ম্যানেজ করতে, নাকি এবারে পদ্ম ফুটবে বীরভূমের কোনো আসনে? আজকে সোজা সাপটায় এ নিয়ে আলোচনা। আমার সঙ্গে যারা আছেন, একদম বাঁদিকে আছেন দেবতনু ভট্টাচার্য, বিজেপি প্রার্থী বীরভূম লোকসভা কেন্দ্রে। সিপিআইএমের পক্ষে বলার জন্য আছেন মতিউর রহমান। মতিউর, আপনাকে স্বাগত। আমার ঠিক পাশেই রয়েছেন তৃণমূলের পক্ষে ত্রিদীপ ভট্টাচার্য। ত্রিদীপ, আপনাকেও স্বাগত। আমার একদম ডান দিকে রয়েছেন রমারঞ্জন চট্টোপাধ্যায়, তৃণমূলের পক্ষে বলার জন্য। পাশে রয়েছেন কংগ্রেসের পুরনো নেতা অসীম মুখোপাধ্যায়, এবং রয়েছেন আমার বন্ধু এবং আমার একদা সহকর্মী, এখন বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী তমশ্রী। তমশ্রীর সঙ্গে রয়েছেন আপনারা। আপনাদের প্রত্যেকের প্রশ্ন নেব, আমরা আলোচনা করব এবং প্রশ্নও নেব। আমার প্রথম বক্তা, আজকে এই অনুষ্ঠানের প্রথম বক্তা আমি শুরু করছি দেবতনু ভট্টাচার্যকে দিয়ে। দেখুন, আজকের বিষয় হচ্ছে যে বীরভূম তৃণমূলের একটা গড়। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই মিথ ভেঙে পাশা পাল্টে দিতে পারবে কি পারবে না, এই যে প্রশ্নটা, এর গোড়াতেই আরেকটা প্রশ্ন লুকিয়ে আছে যে সাধারণ মানুষ বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে 2021 এবং তার পরবর্তীতে গণতান্ত্রিক অধিকার তাদের যেটা আছে সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে কি না। যদি সঠিকভাবে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নিজের ভোট নিজেরা দিতে পারত, তাহলে এই বীরভূম এটা তৃণমূলের গড় না তৃণমূলের বদ্ধভূমি সেটা প্রমাণ হয়ে যেত। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সন্ত্রাস, ভোটের আগে সন্ত্রাস, ভোটের দিনে সন্ত্রাস, এবং কাউন্টিংয়ের সময়ও খেলা হবে, সেই খেলা আমরা দেখেছি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে নির্বাচনের রেজাল্ট বেরিয়ে এসছে, ফল বেরিয়ে এসছে, তার উপর ভিত্তি করে বলা হচ্ছে বীরভূম হচ্ছে তৃণমূলের গড়। কিন্তু সাধারণ মানুষ যদি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারত, তাহলে কিন্তু অন্য কথা আমাদের সামনে উঠে আসতো। এখান থেকে সাংসদ হয়েছেন আমাদের অভিনেত্রী শতাব্দী রায়। একবার নয়, তিনবার সাংসদ হয়েছেন। সাংসদ হওয়ার পরিণামে কী ধরনের উন্নয়ন হয়েছে, বীরভূম কতটা এগিয়েছে, সাধারণ মানুষ কতটা সুযোগ সুবিধা পেয়েছেন, এবং সাংসদ হিসেবে উনি ওনার ভূমিকা যথাযথভাবে পালন করতে পেরেছেন কিনা, এই প্রশ্ন, তার উত্তর সাধারণ মানুষ নিজের বিবেককে প্রশ্ন করলেই তারা উত্তর পেয়ে যাবেন। আমি বারবার বলে এসেছি, আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে শতাব্দী রায় হচ্ছে মুখ, তার পিছনে বিভিন্ন এরিয়ায় আলী খান, হাজি নুরুল, কাজল শেখ, এরকম অসংখ্য নাম চারদিকে লুকিয়ে আছে, যারা এরিয়া ভাগ করে নিয়েছেন এবং তাদের হাতে লিজ দিয়ে শতাব্দী রায় তার নিজের জায়গায় নিশ্চিন্তে বসে আছেন। বীরভূমবাসী এদের হাতে, তাদের হাতে শোষিত, নিপীড়িত, অত্যাচারিত হয়েছে, উন্নয়নের সুবিধা পায়নি। আজকে সেই জন্যেই আমরা দেখতে পাচ্ছি শতাব্দী রায় যে যে জায়গায় যাচ্ছেন সেখানে সাধারণ মানুষ নয়, শুধু তৃণমূলের কর্মীরাই তারা ক্ষোভ প্রকাশ করছে, এবং সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতে তৃণমূলের কর্মীদের ইডিয়ট বলতে হচ্ছে ওনাকে। ধন্যবাদ। দেবতনু বললেন যে
বীরভূমে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে ভোট হয়নি এবং শতাব্দী রায় কিছুই প্রায় করেননি। তার ফলে তার অভিযোগ যে তৃণমূলের লোকজনই নাকি তাকে বিক্ষোভ দেখাচ্ছেন। পরের বক্তা মতিউর রহমান। নির্বাচন, লোকসভা নির্বাচন, এখানে গোটা দেশের মানুষ বিগত দিনে কিভাবে থেকেছেন, প্রতিদিন 80% উপরে মানুষ যারা হচ্ছে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কোনো ক্রমে রোজগার করে তাদের জীবনযাপন করছেন। আসল মুদ্রা হওয়া উচিত এইটা আমাদের এই নির্বাচনে, অন্ততপক্ষে লোকসভার নির্বাচনে। কিন্তু দেবতানুবাবুর কথাই উনি বলতে ভুলে গেলেন যে ওই হাজি নুরুল টুরুল এদের কথা বললেন, যারা মুখে ফেটি বেঁধে পঞ্চায়েতের সামনে সামনে দাঁড় করিয়ে রেখেছিল তৃণমূল। অবশ্যই তৃণমূলের অপরাধ, কিন্তু তাদের নেতার নাম বকটুই কাণ্ড, তার নেতার নাম আশিস ব্যানার্জি। এখানে নির্বাচনকে সামনে রেখে শুধু হিন্দু আর মুসলমান এই মুদ্রাকে তুলে নিয়ে এসেই তৃণমূল এবং বিজেপি এই নির্বাচনে বৈতরণী পার করতে চাইছে। কিন্তু নির্বাচনের আসল মুদ্রা হওয়া কি উচিত? আসল মুদ্রা হওয়া উচিত আমার ঘরের যে বেকার ছেলে মেয়ে তারা চাকরি পাচ্ছে কিনা। বছরে 2 কোটি চাকরির কথা বলেছিলেন দাদা একটা সময়, দিদি বলেছিলেন বছরে 2 লক্ষ চাকরির কথা। চাকরি পশ্চিমবঙ্গে কিছু হয়েছে কি অবস্থার মধ্যে আমাদের ছেলেমেয়েরা রয়েছে যারা চাকরি করেছে। প্রত্যেক দিন সিবিআই, ইডি, আদালত তাদের নির্দেশে প্রায় দিনই শুনতে পাচ্ছি যে অমুক ব্যাচের চাকরি চলে গেল, তমুক ব্যাচের চাকরি চলে গেল। কারণ কি না, দুর্নীতি করে টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছে। এই চাকরি দেওয়ার সময় বীরভূম তৃণমূলের গড় ফড় বলে কিছু হয় না, এক একটা সময়ের ব্যাপার। এক একটা সময়ে এক একটা রাজনৈতিক দলের নেতারা যেভাবে পরিচালনা করেন সেই একটা অবস্থা তৈরি হয়েছিল বীরভূম জেলাতে। বীরভূম বধ্যভূমি হয়েছিল, একদম সঠিক কথাই। আমরা বীরভূমে কি দেখতে পাচ্ছি? বীরভূমে আজও আলোচনায় বললেন বিশ্বদা যে অনুব্রত মণ্ডল নাই, এইবারে বীরভূমে তৃণমূলের গড়, সেই গড় বিজেপি ভাঙবে কিনা। এই যে মিডিয়ার বাইনারি তৈরি করে দেওয়া যে হয় তৃণমূল নয় বিজেপি, এই জায়গায় কিন্তু আজকের দিনে ভারতবর্ষ বা আজকের দিনে বীরভূম জেলা দাঁড়িয়ে নাই। এইদিকে যেমন কয়লা, গরু ইত্যাদির টাকা পয়সা তোলা, আবার গোটা পৃথিবীর মধ্যে নির্মলা সীতারামনের স্বামী, অর্থমন্ত্রীর স্বামী, তিনি বলছেন যে ইলেকট্রাল বন্ডে যে টাকা নিয়েছে বিজেপি প্রায় 6,500 কোটি টাকা এখনো পর্যন্ত রেজিস্টার্ড। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে কোনো সিস্টেম দ্বারা হওয়া সবথেকে বড় দুর্নীতি। তাহলে যে যেখানে যে অবস্থায় আছে, যারা যেভাবে নিজেদেরকে রোজগার করতে পারছেন, একজন সিস্টেমকে ব্যবহার করে এইভাবে লুট করছেন। কারা পয়সা দিয়েছে? ওষুধ কোম্পানি। প্রত্যেক দিন আপনি ওষুধ কিনুন, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ, প্রত্যেক ওষুধ কিনতে গেলে পিছনে ব্যাচ নাম্বার লেখা থাকে। যতবার ব্যাচ নাম্বার আপনি দেখবেন আলাদা, দাম দেখবেন 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 9 টাকা করে বেড়ে যাচ্ছে। প্রত্যেকেই আমরা কেউ না কেউ এখানে অসুস্থতার কারণে ওষুধ কিনি। টাকা কারা দিচ্ছে নির্বাচনী বন্ডে? লসে চলা ওষুধের কোম্পানি টাকা দিচ্ছে। কাকে দিচ্ছে? বিজেপিকে দিচ্ছে। তারপরে কে সব থেকে বেশি টাকা পাচ্ছে? একটা অঙ্গরাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি টাকা পাচ্ছে এই ধরনের বিভিন্ন কোম্পানির কাছ থেকে। সিস্টেমকে ব্যবহার করে দুর্নীতি করাতে তৃণমূল বিজেপির মধ্যে কোনো ফারাক নাই। তৃণমূলের পক্ষে রমারঞ্জন চট্টোপাধ্যায়। এই নির্বাচন একটা এমন প্রেক্ষাপটে হতে চলেছে, এটা রাজ্যের প্রেক্ষাপট নয়, পঞ্চায়েতের নয়, পুরসভার নয়। ভারতবর্ষে 10 বছর যে শাসন ব্যবস্থা চলেছে তাতে দেশের মানুষ কতটা উপকৃত হয়েছে, তাতে আমরা কতটা কি পেয়েছি তার হিসেব নিকেশের নির্বাচন। এবং তার পাশাপাশি নিশ্চিতভাবে সাংসদ হিসেবে শতাব্দী রায়কে আপনারা নির্বাচিত করেছেন 3বার ব্যবধান বাড়িয়ে 62, 68, 89। কাজের নিরিখে তিনি কতটা কি করতে পেরেছেন তার নিরিখে দাঁড়িয়ে ভোটটা হওয়া উচিত। অবশ্যই রাজ্যের কিছু প্রসঙ্গ আসবে, স্থানীয় কিছু সমস্যার কথা আসবে, কিন্তু আমি প্রথমেই যেটা আমার কাছে খুব বিস্ময়কর লেগেছে যে বছরে 2 কোটি চাকরি মানে 10 বছরে 20 কোটি চাকরি, সেটা আদৌ আমরা পেয়েছি কি না। অন্ততপক্ষে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়োগ পদ্ধতিগুলো ছিল, স্টাফ সিলেকশন কমিশন, ইউপিএসসি ইত্যাদি ইত্যাদি যে সমস্ত গুলো ছিল, সেগুলো ঠিক মতন হচ্ছে কি না, বা সেই নিয়োগ প্রক্রিয়াটাতে আমরা 10 বছরে 20 কোটি লোকের চাকরি ভারতবর্ষে হলে তো আর্থিকভাবে আমরা আরও উন্নতির জায়গাতে যেতে পারতাম। সোনার দাম এতটা বাড়ার কথা ছিল না, কী করে বাড়লো? এর পাশাপাশি আরও একটা প্রশ্ন এসে যায় যে 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেওয়ার যে প্রতিশ্রুতি 2014 সালে
দিয়েই একটা নতুন সরকার তৈরি হয়েছিল, সেইটা ঠিক কতটা পূরণ হয়েছে, কতজন সেটা পেয়েছে? লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা অনেকে পাচ্ছে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাচ্ছে, কিন্তু তার পাশাপাশি এটা কি পেয়েছে? এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। স্থানীয় যে সমস্যাগুলো থেকে যায় আমাদের, 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন UPA 2 গভর্নমেন্টের রেল মিনিস্টার, তখন সিউড়ির মানুষের সমস্যার সমাধানের জন্য বিকেলবেলা এখান থেকে কলকাতা যাওয়ার কোনো ট্রেনের ব্যবস্থা ছিল না। সেই ট্রেনটা মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছিলেন বীরভূমবাসীকে সাংসদ শতাব্দী রায়কে নির্বাচিত করার পর। সেই ট্রেনটা করোনা 2019 অবধি চলেছে, তারপর করোনার দোহাই দিয়ে সেই ট্রেনটা উঠে গেল। সেই ট্রেন নাম্বার একই আছে, কিন্তু এমনই দুর্ভাগ্যের বিষয়, সেটা বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র থেকে চলছে। ট্রেন নাম্বারটা আপনারা দেখে নেবেন গুগলে সার্চ করে, সেই ট্রেনটাই চলছে, কিন্তু সিউড়িবাসী বঞ্চিত হয়েছে। এটা হচ্ছে বঞ্চনার দিক, পাওয়া না পাওয়ার দিক, সে তো বললাম আপনাদেরকে। এর পাশাপাশি যে বিষয়গুলো থেকে যায়, যে সাংসদ হিসেবে শতাব্দী রায় কতটা সফল। উনি এসেছিলেন অভিনেত্রী হিসেবে, নিজেকে পরিণত করেছেন নেত্রী বলেই তিনি 3 বার নির্বাচিত হয়েছেন। এই প্রশ্ন যেমন থাকে, তার পাশাপাশি কি করেছে এটা জানার অধিকারও আপনাদের থাকে। মাইনরিটি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে উনি একটা আস্ত পলিটেকনিক কলেজ হাসন কেন্দ্রে তৈরি করে ফেলেছেন। ওনার উদ্যোগে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। ওনার উদ্যোগে রামপুরহাটে একটা মেডিকেল কলেজ তৈরি হয়েছে। ওনার উদ্যোগে এছাড়া জাতীয় সড়কের উপরে দুবরাজপুর অন্ডাল থেকে যখন আমরা এই ভীমগড় থেকে যখন আমরা সিউড়ি আসছি, শাল নদী এবং হিংলো নদীর ওপর 2টো বড় বড় ব্রিজ ছিল, যে ব্রিজগুলো রিপেয়ারিংয়ের জন্য 11 কোটি টাকা দিয়ে সেই ভাষা ব্রিজটা পার্মানেন্ট ব্রিজে পরিণত হয়েছে। এখানে পাথর শিল্পের উন্নয়নের জন্য এশিয়ার বৃহত্তম একটা কয়লা খনি শিল্পাঞ্চলের উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে। ধন্যবাদ। আগামী দিনে ত্বরান্বিত হবে, যে কাজে এই মানুষের উন্নয়নটা আমরা চোখে দেখতে পাচ্ছি। ধন্যবাদ। কি পাচ্ছি এবং কি পাচ্ছি না রমারঞ্জন বললেন, আবার শুনবো। আপনাদের প্রশ্ন যেগুলো আছে উত্তর নিশ্চয়ই ওনারা দেবেন, আপনারা প্রশ্ন করবেন, আপনার জন্য কোনো অভিযোগ থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। পরের বক্তা, কিন্তু আমাকে টাইমের মধ্যে শেষ করতে হবে। অসীম মুখোপাধ্যায়, কংগ্রেস। আজকে এখানে 6 জন বসে আছি, সেই 6 জনের মধ্যে আমার ধারণা 2 জন বসলেই হতো, কারণ বিজেপি বা তৃণমূল আলাদা কিছু নয়, আর কংগ্রেস আর সিপিএম আলাদা কিছু নয়। কারণ দেখুন, ভারতবর্ষে কিছু না করে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, অথচ সমস্ত চোরেদের পালের গোদা সে কিন্তু বুক ফুলিয়ে পশ্চিমবাংলায় ঘুরে বেড়ায়। ভাইপো আমার, যেমন নারী নির্যাতনের কথা আমি বিজেপি বন্ধুদের কাছে শুনছি, সন্দেশখালী। আরে ভাই তুমি বলো কর্ণাটক। মণিপুরে নারী নির্যাতন, উত্তরপ্রদেশে নারী নির্যাতন, এর কথা কিন্তু এদের মুখ দিয়ে বেরোবে না। আর চোর তৃণমূল চোর, এটা আমরা মানি, কারণ আমরা দেখতে পেয়েছি তৃণমূলের নেতারা সব শ্রীঘরে বাস করছে, কিন্তু বিজেপিতে নেতার গাড়ির থেকে যখন টাকা বেরোচ্ছে, দার্জিলিং এ বেরোলো, তাদেরকে অ্যারেস্ট করা হয় না। শোনেন, এই সেটআপ গেমে যেমন শুনুন, সদ্য আমরা দেখলাম কলকাতা থেকে একজন তৃণমূলের বিধায়ক বিজেপিতে গেলেন। কি অভিযোগ নিয়ে গেলেন? অভিযোগ ছিল আমার বাড়িতে ইডি এলো, আমার দলের কেউ এলো না, তাই আমি বিজেপিতে চলে গেলাম। কারণ বিজেপিতে গেলে ইডি সিবিআই আসবে না, যেমন শুভেন্দুর বাড়ি যায় না। শুভেন্দুর বাড়িতে ঝালমুড়ি দেখায় আর লোককে টাকা দেখায়, এটা তো ভাই মানা যায় না। তাই এরা দুজনে পরিপূরক, দুটো পরিপূরক। তাই আমার নিউজ 18 বাংলার কাছে অনুরোধ, আগামী দিনে যদি প্রোগ্রাম করেন তাহলে আপনারা অতি অবশ্যই এখানে 2টো চেয়ার রেখেন। আর লাস্ট বলি, সেটআপ গেমের বীরভূমের সিটটাকে তৃণমূলকে উপহার দেওয়ার জন্য বিজেপির যে নাটক, এই নাটক মানুষ বুঝে গেছে। কারণ
যিনি এখানে দাঁড়িয়েছিলেন, যার দেওয়াল লিখন দেখেছি, তার নাম দেবাশিস ধর। তিনি একজন আইপিএস অফিসার। আর বিজেপির একটা আইনি সেল আছে, তারা জানতো যে আমরা এখানে এই ভদ্রলোককে ক্যান্ডিডেট করতে পারবো না যদি না তার ক্লিয়ারেন্স আসে। কিন্তু জেনে শুনেও তারা করার পরে তৃণমূলকে উপহার দিয়ে দেবতনু বাবুকে নিয়ে চলে এলেন। আমার দুর্ভাগ্য, বীরভূম জেলায় আজ অবধি সিউড়ির দুর্ভাগ্য যে বহিরাগতদের প্রার্থী করা হয়। ধন্যবাদ। আমার পরের বক্তা ত্রিদীপ ভট্টাচার্য। এবারের নির্বাচন মূলত গত 19 সাল থেকে এই 24 সাল পর্যন্ত কেন্দ্রে যে সরকার পরিচালনা করেছেন তার নেতৃত্বে বাংলার প্রতি যে বঞ্চনা, যে অত্যাচার, যে রাজনৈতিক প্রতিহিংসা এবং অর্থনৈতিক অবরোধ, যেভাবে বাংলাকে এবং বাঙালিকে পিছিয়ে দেবার একটা চক্রান্ত, তার বিরুদ্ধে বাংলার আপামর মানুষের সঙ্গে সঙ্গে বীরভূমের মানুষকেও এগিয়ে আসতে হবে এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যে সরকার ভেঙে দিতে চাইছে, ভারতবর্ষের সংবিধানকে যে নষ্ট করতে চাইছে, তার বিরুদ্ধে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এবং সেই লড়াই পশ্চিম বাংলায় বিজেপিকে পরাভূত করবার রাজনৈতিক শক্তি হিসাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে রাজনৈতিক দল তৈরি হয়েছে সেই রাজনৈতিক দলকে সাপোর্ট দিতে হবে। একদিকে কেন্দ্রের বঞ্চনা, অন্যদিকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বললেন 10 বছর যা দেখলেন এটা হচ্ছে বিজেপি সরকারের ট্রেলার, আসল ফিল্ম এখন বাকি আছে। তো এই 10 বছরের ট্রেলারে আমরা কি দেখলাম? 400 টাকার গ্যাস 1200 টাকা হয়েছিল, এখন 800 টাকা। 40 টাকার ডিজেল আজকে 93 টাকা। 50 টাকার পেট্রোল 110 টাকা। আজকে বিদ্যুতের বিল আছে, সব আছে, কিন্তু আজকে যে অবস্থা, রাজ্য সরকারের যে পাওনা, জিএসটির মাধ্যমে যে টাকা কেন্দ্রের সরকার তুলে নিয়ে যাচ্ছে, আজকে 4,60,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে কেন্দ্রের সরকার। বাংলার পাওনা 1,60,000 কোটি টাকা তারা দিচ্ছে না। 100 দিনের কাজের টাকা মানুষ 2 বছর ধরে পাচ্ছে না। শুধুমাত্র বিজেপির রাগ, শুধুমাত্র বিজেপির রাগ। বাংলার মানুষ তৃণমূলকে ভোট দেয়, বাংলার মানুষ তৃণমূলকে ভোট দেয়। এই কারণে বাংলার মানুষকে ভাতে মারতে হবে। এই রাজনৈতিক প্রতিহিংসা বাঙালির উপর যারা চরিতার্থ করতে চাইছে তাদের বিরুদ্ধে সার্বিক লড়াই করতে হবে, সামগ্রিক লড়াই করতে হবে। আমার কংগ্রেস সিপিএম বন্ধুরা বলছিলেন, কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, কংগ্রেস সিপিএম এর যে অনৈতিক জোট, আজকে 34 বছর আমরা বামফ্রন্ট দেখেছি, হাজার হাজার কংগ্রেস কর্মী খুন করা হয়েছে। যে রক্ত নদী তৈরি হয়েছিল, সেই রক্ত নদী কংগ্রেসের রক্তে তৈরি হয়েছিল। আজ আপনারা জোট বেঁধেছেন। এক কথায় বলতে চাই, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ, বাঙালি যেভাবে বিজেপির অত্যাচার এবং সংবিধান ধ্বংসকারী যে প্রবণতা, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইকে বাস্তবায়িত করতে আমাদের প্রার্থী শতাব্দী রায় এবং অসিত মালকে জয়যুক্ত করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ত্রিদীপ ভট্টাচার্য বললেন যে কেন্দ্রীয় বঞ্চনার কথা, বাংলার মানুষকে ভাতে মারার কথা। আবার কংগ্রেসের অভিযোগ আপনারা শুনলেন। উত্তর দেওয়ার জন্য জগন্নাথ চট্টোপাধ্যায়। আচ্ছা, শুনেনি, আরে বক্তব্য শুনি। বলবো না? হ্যাঁ, প্লিজ বসে পড়ুন। নিউজ 18-এর পক্ষ থেকে যখন প্রথম প্রস্তাব এলো এই বিতর্ক সভায় আমাকে হাজির হতে হবে, আমি জিজ্ঞাসা করলাম বিপক্ষে কারা থাকবেন। বললেন শতাব্দী রায় আর বিকাশ রায়চৌধুরী, একজন 15 বছরের সাংসদ
আর একজন সিউড়ির বিধায়ক যার কাছে আমি পরাজিত হয়েছি। কিন্তু আজকের এই বিতর্ক সভায় জগন্নাথ চট্টোপাধ্যায়, দেবতনু ভট্টাচার্য হাজির আছেন, উপস্থিত হননি শতাব্দী রায় এবং বিকাশ রায়চৌধুরী। যদি শতাব্দী রায় থাকতেন, 15 বছরের সাংসদকে প্রশ্ন করতাম, 15 বছর চোরেদের সঙ্গে কেমন আছেন। কারণ এই 15 বছরের মধ্যে 13 বছর শতাব্দী রায়ের সঙ্গে আমার বন্ধুবর রমা ছাড়া আপনারা কেউ ছিলেন না। এই 2 বছর কেষ্টমণ্ডল জেলে যাওয়ার পর একটু একটু করে আপনারা একটু দিদি বাহিত হতে চলেছেন। ভাই রমা, 4 জুনের পর তুই যেন তোর দিদির সাথে থাকিস, কারণ এরা কেউ আর থাকবে না। আমার বন্ধু তৃণমূলের প্রতিনিধিত্ব করছে, কলেজে একসাথে রাজনীতি করতাম, ও করতো ছাত্র পরিষদ, আমি করতাম বিদ্যার্থী পরিষদ, সেই সময় থেকে আমরা পরিচিত। ত্রিদীপ বাবু যে শতাব্দীর গুণগান করবেন না আমি জানতাম, কিন্তু আমি ভেবেছিলাম রমা অন্তত আমার বন্ধু 15 বছরের শতাব্দী রায় কি করেছেন সেটা বলবেন। বলতে গিয়ে বললেন একটা ট্রেন নাকি চালু করেছিলেন, সেটাও সুকান্ত মজুমদার টেনে নিয়ে চলে গেছে। যে সাংসদ 15 বছরের সাংসদ নিজের কেন্দ্রে একটা ট্রেন চালাতে পারেন না, এবার তার ভোট নেই। শতাব্দী রায় আজকে যদি থাকতেন, আমি প্রশ্ন করতাম যে দিদি, আপনার প্রতি আমার সম্মান আছে, কারণ তৃণমূলের আর 5টা ঝিঙ্কু মামুনিদের মতো আপনি নন, একটু পলিটিক্যাল। তৃণমূলের যে আর 5টা ঝিঙ্কু মামনি তাদের মতো শতাব্দী রায় নন, একটু পলিটিক্যাল। কিন্তু বলুন তো, 15 বছরে আপনি বীরভূমকে কি দিয়েছেন? একটা ফ্ল্যাগশিপ প্রজেক্টের নাম বলুন, একটা কোনো প্রজেক্টের নাম বলুন। তার মুখে কোনো জবাব নেই, তার 2 প্রতিনিধির মুখের কোনো জবাব নেই। ত্রিদীপদা বারবার বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জেতাতে হবে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মল্লিকার্জুন খাড়গে আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন? 543টি আসন, তার মধ্যে 42টি আসনে লড়ে তার মধ্যে যে অর্ধেকের কম আসন হারবেন, আর তা জিতে যে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখতে পারেন, তাতে কখনো তাতে ঈশ্বরও দেখিয়ে দেয়। তার ফলে এই লড়াই লড়লে কপালই ফাটে। আমার প্রশ্ন ত্রিদীপ ভট্টাচার্যকে, গত কয়েক বছরে বীরভূমে ভোট মানেই অনুব্রত মণ্ডল, কেষ্টমণ্ডল এবার নেই, এবারের ভোটে কতটা ছায়া পড়বে বা প্রভাব পড়বে? শুনুন, কেষ্টমোড়ল নেই, আপাতত নেই, বাট কেষ্টমোড়ল যে সংগঠন বীরভূমে তৈরি করে দিয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের অন্তরে কেষ্টমোড়ল আছেন, এবং কেষ্টমোড়ল যেখানেই থাক তার তৈরি করা সংগঠন তৃণমূলকে বীরভূমে আগেও যেমন জয় দেখিয়েছে, এবারেও জয় দেখাবে। আমি জগন্নাথবাবু বলছিলেন আমি মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করার জন্য বলিনি। পশ্চিমবাংলার 42টা সিট, দেখুন বর্তমানে যে অবস্থা, তাতে আপনার বিজেপি আর সে জায়গায় নাই যে টোটাল ভারতবর্ষে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল রয়েছে, তারা মিলিতভাবে, এবং মমতা ব্যানার্জি ইন্ডিয়া নামটা, এই জোটটা বিজেপি বিরোধী জোট, ইন্ডিয়া মমতা ব্যানার্জি রেখেছেন। এবং আবার আমরা দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে বিজেপিকে পরাজিত করে, এবং মমতা ব্যানার্জি তার চালিকা শক্তি হবে। ধন্যবাদ। দেবতনু ভট্টাচার্য,
আপনাদের এখানে প্রথমে প্রার্থী ঘোষণা হলো একজনকে, যে প্রশ্নটা তুললেন হচ্ছেন অসীম বাবু, পরে আপনাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এটা কি আদৌ কোনো প্রভাব ফেলবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি হচ্ছে এই দলটার নাম আমাদের। এই দলটা একদিকে আদর্শ আর একদিকে হচ্ছে সংগঠন। ধর্ম নিয়ে চলে, অধর্ম নিয়ে চলে না। আমাদের সংগঠনে যে কোনো লোক যে কোনো সময় প্রার্থী হলে সেই প্রার্থীর ব্যক্তি ইমেজের উপর আমাদের ভোটটা নির্ভর করতে হয় না। আমাদের সংগঠনটা এতটাই মজবুত আছে যে আমাদের যে কোনো লোক দাঁড়ালে তাকে জেতানোর মতো ক্ষমতা আমাদের সংগঠনের আছে। অসীম মুখার্জি, মিল্টন রশিদ কতটা ভোট কাটতে পারবেন, জিততে পারবেন কিনা আমার জানা নেই। দেখুন, আমি এই কথাটি বলার আগে আপনি ত্রিদীপবাবুকে একটা কথা বললেন, সেটার উত্তরটা আমি দিয়ে দিই। অনুব্রত মণ্ডল নেই বীরভূমে, কারণ তিনি গরু পাচার কাণ্ডে তিহারে আছেন। কিন্তু ভারতবাসীর এতটাই দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গবাসীর এতটাই দুর্ভাগ্য, এই গরু পাচার কাণ্ডের নায়ক আরেকজন ছিলেন, তিনি জেলে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তিনি আজ ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদের লজ্জা শরম না, এরা একজনের কথা বলে আরেকজনের কথা বলে না। তাই বন্ধু, আমি বারবার বলছি, যেটা বললেন যে চোরে চোরে মাস্তুতো ভাই, এরা একই গান গায়। ধন্যবাদ। কারণ টিভি বলবে শুধু তৃণমূল আর বিজেপি, আমরা ভোট কাটতে দাঁড়াই নাই, আমরা এখানে জিততে দাঁড়িয়েছি। আমি রমারঞ্জনকে জিজ্ঞেস করব যে জগন্নাথ যে অভিযোগগুলো করলো, গত 15 বছরের শতাব্দী রায়ের কোনো কাজ দেখেননি। যে সাংসদ একটা ট্রেন ধরে রাখতে পারেন না, তাকে কেন মানুষ ভোট দেবে? ভারতীয় জনতা পার্টির ভিন্ডেক্টিভ অ্যাটিটিউড হচ্ছে এটা যে সাংসদ শতাব্দী রায় সরব হয়েছে নারী ক্ষমতায়ন নিয়ে পার্লামেন্টে। সাংসদ শতাব্দী রায় হাটজেন বাজারে একটা ফ্লাইওভার বোলপুর থেকে সিউড়িকে সংযুক্ত করার জন্য 9 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেল বাজেটে সেই অর্থ বরাদ্দ করেছেন। সেই কাজ মাঝপথে বন্ধ হলো, সাংসদকে দুবার অবস্থানে বসতে হলো। সাঁইথিয়াতে একটা ছোট্ট সেতু যেটা সাঁইথিয়া শহরকে জুড়েছে, সেই সাঁইথিয়া শহরের সেতুর জন্য অর্থ বরাদ্দ হলো, তার কাজ শুরু করা যাচ্ছে না। যে উন্নয়নের বাধা সৃষ্টি, এটা প্রথম কাজ। আর আমি বলবো শতাব্দী রায় 15 বছরে 15,000 কিলোমিটার ছুটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামাজিক প্রকল্পকে দেখে। তার পাশাপাশি শতাব্দী রায় কি করেছে প্রশ্ন যখন বন্ধুবর করেছে, আমি বলবো যে সবার শেষে এখনো হয়তো ওর কাছে গিয়ে পৌঁছায়নি, হোয়াইট পেপার আকারে উনি প্রকাশ করে দিয়েছেন যে সাংসদ উন্নয়ন তহবিলের অর্থে দুবরাজপুর বিধানসভা, যেখানে ভারতীয় জনতা পার্টির বিধায়ক আছে, সেখানে সর্বোচ্চ টাকা সাংসদ উন্নয়ন তহবিল থেকে উনি বরাদ্দ করেছেন। জগন্নাথ, 15 বছরের সাংসদের কাছে কেউ একটা ফ্লাইওভার চায় না, একটা পরাজিত প্রার্থীর কাছে চায়। 15 বছরের সাংসদের কাছে যে কোনো এলাকার মানুষের দাবি থাকে আমার এলাকায় একটা এইমস হোক। 15 বছরের সাংসদের কাছে যে কোনো এলাকার মানুষের দাবি থাকে আমার এলাকায় একটা সৈনিক স্কুল হোক। 15 বছরের সাংসদের কাছে মানুষের দাবি থাকে আমার এখানে এমন একটা বড় বিনিয়োগ হোক যেখানে 5,000 লোক চাকরি পাবে। সেসব হয়নি। 15 বছরে শতাব্দী রায়ের শুধু আলো লাগানোর তত্ত্ব আছে, যে আলো আসলে বীরভূমকে অন্ধকার করে রাখার জিনিস। আমরা সেই কারণে আজকে এখানে যারা আছেন তাদের প্রত্যেককে বলতে, এদের অধিকাংশ লোককেই আমি চিনি, এবং 4 জুনের পর তারা আর থাকবেন না। শতাব্দী রায় যদি কাজ না করত, শতাব্দী রায় যদি এই এলাকার মানুষের কাজ না করত, এই এলাকায় যদি তিনি না আসতেন, তাহলে পরপর 3টে টার্ম মানুষ তাকে, এবং প্রত্যেকটা টার্মে প্রথমবারে তিনি যে ভোটে জিতেছিলেন, দ্বিতীয়বারে তার থেকে বেশি ভোটে জিতেছিলেন, এবং তৃতীয়বারে আরো বেশি ভোটে জিতেছিলেন, এবারে আরো বেশি ভোটে জিতবেন। শতাব্দী রায় জিতেছিলেন তার কারণ রাস্তায় উন্নয়ন লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। আপনারাও তো চরম চরম পশ্চিমবাংলা থেকে ভাগ ছিল, 18টা এমপি গুড় বাতাসা খাওয়ানো হচ্ছিল। ধন্যবাদ দিদা। মতিয়ার দুদিন আগে জগন্নাথ বাবু মমতা ব্যানার্জির সঙ্গে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের মন্ত্রী, যে সময়ে 16 সালের ব্যাচের দুর্নীতি সব থেকে বেশি তৃণমূলের মন্ত্রিসভায় হয়েছে, তখন পশ্চিমবঙ্গের সব থেকে প্রথম সারির মন্ত্রীদের মধ্যে একজন ছিলেন শুভেন্দু অধিকারী। হাতে নাতে টাকা নিতে দেখা, বিজেপির পার্টি অফিস থেকে প্রকাশ করা, সে বিজেপির দলনেতা।
কাল সকালে জগন্নাথ বাবু আবার মমতা ব্যানার্জির আঁচলে গিয়ে লুকাবেন কিনা, অথবা ত্রিদীপ বাবু আবার কালকে জগন্নাথ বাবুদের সঙ্গে ঘুরবেন কিনা, এর প্রশ্নের কোনো নিশ্চয়তা নাই আগামী সকালে। সুতরাং এইভাবে নিজেদের মধ্যে তুতু ম্যাই করবেন না। মানুষ আশা করছে যে গোটা দেশে, গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলেছে, সেই সরকার মানুষের প্রতিদিনের সমস্যার সমাধান করতে ব্যর্থ। যা কথা তিনি দিয়েছিলেন, জিনিসের দাম কমাবেন, আমাদের নিজেদের অভিজ্ঞতায় সব জিনিসের দাম বেড়েছে। পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, সেখানে সিস্টেমকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস চুরি করছে, আর সেই চুরিকে দু হাত তুলে আড়াল করছেন, আশীর্বাদ করছেন নরেন্দ্র মোদী। তা না হলে দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অ্যারেস্ট হন। কারণ কি? বিজেপির সঙ্গে তাদের সেটিং হয়নি, বিজেপিকে তারা মান্যতা দেয়নি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এখনো ছাড়া কেন? তার কারণ হচ্ছে যে বিজেপির হাত, নরেন্দ্র মোদীর হাত মমতা ব্যানার্জির উপরে আছে। মতির কথায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার চড়তাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু হেলিকপ্টার চড়িনি, আমি আর বিশ্বদা ইউরোপের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসাথে হেঁটেছি, কারণ আমি সাংবাদিক ছিলাম। এবার তখন তৃণমূলের পয়সা খেতাম, আজকে বিজেপি বেঁচে আছে, তাই বিজেপি তো চলে গেল। আমাকে কখনো তার জন্য বিমানবাবুর মতো মমতাদির 14 তলার রুমে ঢুকে গোপনে ফিশ ফ্রাই খেয়ে আসতে হয়নি। সৌজন্যতা। আমাকে কখনো মমতা চলে যায়, আমাকে কখনো এবং ভবিষ্যতেও কোনোদিনও না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ইন্ডিয়া জোটে সামিল হতে হয়নি, হবও না কোনোদিন। আমাকে কখনো সীতারাম ইয়েচুরির মতো পাটনাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে লিট্টি চোখা, ব্যাঙ্গালোরে ইডলি ধোসা খেতে হয়নি এবং কোনোদিন খেতেও হবেও না। আমার তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন, তৃণমূলী প্রতিনিধির কাছে আমার প্রশ্ন, মাছ বিক্রেতা অনুব্রত মণ্ডল, রাজমিস্ত্রি আনারুল শেখ বকটুয়ের এদের বিপিএল হওয়ার কথা ছিল, কিন্তু মাননীয় সাংসদ প্রভু রামকে বিপিএল বলেছিলেন। তারপরে 3 মাসের মধ্যে সুমতি হয়ে তিনি দেখলাম এই রামনবমীতে উনি মিছিলে হাঁটলেন। কেন হাঁটতে হলো এবং দিদিদের দুধেল ভাইরা কিরকম ভাবে নিল এই রামনবমীর হাঁটাটা, উত্তরটা দেবেন আপনি। ধন্যবাদ। যারা মনে করছেন যে রাম তাদের নিজস্ব সম্পত্তি, রামকে আবাস করে দিলাম আমরা, তারা ভুল। আমরা মনে করি ছোট থেকে ঠাকুমা দিদিমার কাছে শুনে এসছি, 5 পড়লে রাম নাম করতে হয়, 5 পড়লে রাম নাম করতে হয়। ভারতবর্ষের নরেন্দ্র মোদীর 10 বছরের জামানায় কি বলছেন? কিছুদিন আগে আপনারা বলতেন রাম বাংলার নয়, হয়তো ওনাকে বেরোতে হয়েছে। প্রশ্ন, আরে ভাই, এই বিজেপি যারা লাফাচ্ছে, প্রার্থী প্রশ্ন নেব। বাবুর একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে চাই। উনি বললেন যে সাংসদ হিসেবে শতাব্দী রায় কারো ছত্রছায়ায় কোনো এক পরিস্থিতিতে উনি জিতেছেন। উনি বোধহয় জানেন না, উনি আর জানার কথা, উনি বীরভূম জেলাতে দীর্ঘদিন স্বয়ংসেবক হিসেবে কাজ করেছেন, যে 2009 সালে শতাব্দী রায় যখন জেতে, তখন এখানে লাল দুর্গ ছিল, সেখানে ফাটল ধরিয়ে উনি নির্বাচিত হয়েছিলেন। সন্ত্রাস হাত জোর করে কংগ্রেসকে নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্ন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে বিজেপি জগন্নাথ বাবু এবং দেবদূত বাবুর কাছে। আচ্ছা, আপনারা এখানে সবসময় ভারতবর্ষে ম্যাক্সিমাম স্টেটে যারা যেখানে আছেন, আপনারা সবসময় সাম্প্রদায়িক তাস খেলেন। এবার জবাব দিই। আমার প্রশ্নটা হচ্ছে যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যে 75 থেকে 80খানা যে প্রকল্প করেছে, সেগুলো কি আপনারা চোখে দেখতে পান না? আগে আমরা বলতাম যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, সেটা আমরা ভুলে গেছিলাম। আবার মমতা ব্যানার্জি চালু করেছে। কার কথা? এটা গোখলে বলেছেন, এখন মমতা ব্যানার্জি প্রমাণ করছে এটা। ধন্যবাদ। যে বেঙ্গল। ধন্যবাদ। উত্তর জগন্নাথ, উত্তর। আচ্ছা, এবার আমি বলি, বিজেপি সাম্প্রদায়িক দল, তাই তো? কিন্তু বিজেপি যদি সাম্প্রদায়িক দলই হতো, তাহলে বিজেপি অন্তত পক্ষে সনাতনীদের দুধেল গাই বলতো, মোদিজি বলতেন। মোদিজি কি বলেন? মোদিজি বলেন সবকা সাথ সবকা বিকাশ।
আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের দুধেল গাল বলেন, এর থেকে বড় অপমান আর হয় না। মোদিজির প্রকল্প আয়ুষ্মান ভারত, আবাস যোজনা, উজ্জ্বলা গ্যাস, মুদ্রা লোন, আবার শহরী যোজনা, জলসে নল, একটাতেও কোনো সব কংগ্রেসের তৈরি। আপনি উজ্জ্বলা গ্যাসের কি অবস্থা? আমার তৃণমূল বন্ধুদের কাছে প্রশ্ন, উনি হোঁচট খাওয়া প্রার্থীর থেকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীর কথাটা কেন বললেন না? এই মুখ্যমন্ত্রী বিশ্বের কাছে বরেণ্য, তার সরকারের কর্মসূচি বিশ্বের দরবারে 1 নম্বর হয়ে ভারতবর্ষকে এগিয়ে দিয়েছে। এই মুখ্যমন্ত্রী বাংলার সুখ শান্তি সমৃদ্ধি এবং বাংলার প্রত্যেকটা পরিবারে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। এর আগে দেখা যায়নি। সরকারের প্রকল্পগুলোতে নাম চেঞ্জ করে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কেন্দ্র সরকারের প্রকল্পগুলো নাম চেঞ্জ করে বিজেপি আর সিউড়িতে কোনো নতুন ট্রেন হয়নি, যেটা সকালে যাচ্ছে। আমাদের দিদি আমাদের মহিলাদের স্বাধীনতা এনেছে, মহিলাদের হাত শক্ত করেছেন। আপনারা আমাদের মহিলাদের জন্য কি করেছিলেন এত বছর ধরে? মধ্যপ্রদেশে লাডলি বায়না স্কিম চলে, সেখানে মহিলাদেরকে 3000 টাকা করে দেওয়া হয়। সেটা কপি করে নিয়েছে এখানে, প্রথমে 500 টাকা, তারপরে 1000 টাকা বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডার, কপি পেস্ট পলিসি। আমাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ব্যাপক কেলেঙ্কারিটাও একটু বলে দেবেন। ওটা অন্য বিষয়, একটু বলে দেবেন। ওটা অন্য বিষয়, একটু বলে দেবেন। ডাক্তারি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে দেশে মধ্যপ্রদেশে 2 কোটি লাখপতি দিদি তৈরি হয়েছেন মোদিজি। 2 কোটি লাখপতি দিদি তৈরি করেছেন মোদিজি। মহিলাদের জন্য কি করেছেন এটাই যথেষ্ট। তার জন্য প্রশ্ন নেবো পেছন দিকে। হ্যাঁ, জগন্নাথ বাবুকে আমরা কাছে পেয়েছি। জগন্নাথ বাবুর কাছে আমার একটাই প্রশ্ন, যখন 14 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে, সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি একটা কথা বলেছিলেন যে বিদেশের ব্যাংকে যে টাকাগুলো গচ্ছিত আছে সেই টাকাগুলোকে ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসবে এবং তাদের তালিকা প্রকাশ করবে। উনি দেখার পরে, মানে সেই তালিকা দেখার পরে কার নাম পেলেন যেখানে তালিকারা ধারে পাশেই গেলেন না? আর একটা প্রশ্ন সিউড়িবাসীর জন্য, কোভিড সময়কে কাজে লাগিয়ে ময়ূরাক্ষী ট্রেনের ভাড়াটাকে ডবল করে দেওয়া হলো, কি কারণে ডবল হলো এবং তারপরে সেই ভাড়াটা এখনো পর্যন্ত কমানো হলো না কেন? এই যদি গরিবের সরকার হয়, এই যদি রেলমন্ত্রী তো রাজ্য সরকারের নয় কেন্দ্রীয় সরকারের, সেই রেলের ভাড়া কেন আজ অব্দি কমানো হলো না? আমরা বারবার বামপন্থীরা ডেপুটেশন দিয়েছি যেটা কমানোর জন্য, আমাদের কথা কোনো কর্ণপাত করা হয় না কেন? এটা আমার জগন্নাথ বাবুর কাছে প্রশ্ন। মোদিজি বলেছিলেন কালো টাকা ফেরাবেন, সেই কালো টাকার হিসেব কই? মোদিজির সেই কালো টাকা প্রকল্প মানে ফেরানোর একটা অন্যতম স্কিম ছিল ডিমনিটাইজেশন। এই ডিমনিটাইজেশনের ফলে ওই সময়তে ছটফট করে আমাদের প্রিয় বালুদা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন 40 কোটি টাকা, বেচারা আজ জেলে। বিজেপির বন্ধুর কাছে একটা প্রশ্ন আছে, তো তার আগে একটা কথা বলার, উনি একটু আগে বলছিলেন যে পালিয়ে যাবে এই মানুষগুলো, থাকবে কিনা। তো উনার কাছে একটা প্রশ্ন যে 2021 সালের বিধানসভা ভোটের পরের দিন ভোরবেলা উঠে উনি কেন সিউড়ি ছেড়ে পালিয়ে গেছিলেন? বাবা, আমি কোথাও সিউড়ি ছেড়ে যাইনি, আমি সিউড়িতেই আছি। আমি যদি সিউড়ি ছেড়ে পালিয়ে যেতাম তাহলে তৃণমূল কংগ্রেস আমাকে প্রশ্ন করতো না আপনি কি করেছেন, আমি তো পরাজিত প্রার্থী। আমাকে প্রশ্ন করছে আপনি কি করেছেন, আমার তো সাফল্য ওটাই। আপনি যে দলের প্রতিনিধিত্ব করছেন তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনাকে নয়। আমার একটা প্রশ্ন, 2000 আগের শাসক দলে যারা ছিলেন সেই সমর্থিত ব্যক্তিকে, আমি পার্টির সমর্থিত ব্যক্তির কাছে প্রশ্ন যে আপনি চাকরির পরিসংখ্যান সম্বন্ধে জানতে চাইছেন আপনারা, তখন আমাদের তো মনে হয় যে একমাত্র পরিবার এবং পরিবারের মধ্যেই চাকরিগুলো সুরক্ষিত থাকতো, নির্দিষ্ট করা থাকতো, পরিবার এবং পার্টির ব্যক্তিদের মধ্যে। বাকি কয়জন ভালো ভালো মেধা সম্পন্ন ব্যক্তিরা চাকরি পেয়েছে? ধন্যবাদ। আমি এটা বলার সুযোগ পাচ্ছিলাম না, আপনি সুযোগ করে দিলেন আমাকে বলার, যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার থাকাকালীন এসএসসি পরীক্ষা হয়েছে, পিএসসি পরীক্ষা হতো নিয়মিত। এখনো অবধি মমতা ব্যানার্জি বলার পরে ফাইল দেখিয়েছিলেন, সেই ফাইল দেখিয়ে বলেছিলেন যে সবাইকে জেলে ঢোকাবো। আমি বলে দিচ্ছি, একদম আমি সবটাই বলছি আপনার।
কল হতো এক্সচেঞ্জ থেকে। আমি নিজে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। আমি নিজে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। আপনার দলের নেতা এখন সিউড়ি শহরে যিনি আব্দুল মোহাম্মদ শফি, রমাদা, এদের নেতৃত্বে আমি ফার্স্ট ইয়ারে যখন টিএমসিপির রানিং মেম্বার ছিলাম, সেই অবস্থায় আমি ট্রেনিংয়ে গেছি। আমার মাধ্যমিকের নাম্বার 80% কাছাকাছি। ট্রেনিং করেছি, 40 টাকা বছরে স্টাইপেন্ড পেয়েছি, এক্সচেঞ্জ থেকে কল পেয়েছি, চাকরি পেয়েছি আমি নিজে। সুতরাং বলে দিই যে স্বচ্ছতার সঙ্গে হয়েছে, আজকে আপনার দল করে এরকম মানুষ যারা জিজ্ঞাসা করে মেয়ের বিয়ে দিতে গেলে কোন সালের ব্যাচ বাবা তুমি শিক্ষকতা করছো, কোন সালে। মেয়ের মা বাবারাও এখন ভাবছেন যে তৃণমূল আমলে পাওয়া চাকরি, সেই চাকরির নিশ্চয়তা আছে কিনা। ধন্যবাদ। আপনার নিজের আমার একটা প্রশ্ন দিদি ভাই, আপনি তো তাও বললেন আগে এক্সচেঞ্জে 3 বছর পর কল আসতো, 13 বছরে শুনেছেন যে এক্সচেঞ্জ থেকে আর কল আসে? এক্সচেঞ্জ থেকে উঠে গেছে, এটা জানেন কি আপনি 13 বছরে? এটা তো ওপেন টু অল করে দেওয়া হয়েছে, এটাকে ওপেন করে দেওয়া হয়েছে। এক্সচেঞ্জের মাধ্যমে কোনো কারিগরি ব্যবস্থা যাতে না থাকে। তৃণমূলে যারা প্রতিনিধি আছে তাদেরকে প্রশ্ন, যে আপনারা এই সোজা সাপটা যে প্রশ্ন শুরুতেই যে কথাটা বললেন, যেটা তৃণমূলের গড় বীরভূম, তো তৃণমূলের গড়ই যদি হতো তাহলে আপনাদের পৌরসভা ভোট, এই পঞ্চায়েত ভোটে আপনাদেরকে, আমাদের বিরোধী প্রার্থীদেরকে কেন এত ভয় দেখাতে হতো, আর ভোট পরবর্তী এত হিংসা কেন করতে হতো? যদি এটা টিএমসিরই গড় হতো তাহলে বুকে এত ভয় কিসের? নির্দ্বিধায় জিততে পারতো। আমাদের মনে থাকবে 98 সালে দল তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে বামফ্রন্টের বিরাট বড় রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গড়বেতা থেকে নানুর অবধি সব জায়গায় ঘুরে সংগঠিত করে দলকে প্রতিষ্ঠা করে পঞ্চায়েত নির্বাচনে লড়তেন, পুরসভা নির্বাচনে লড়তেন, কোথাও জিততেন, কোথাও হারতেন, পারতেন না। এই যে ব্যর্থতাটা ভারতীয় জনতা পার্টির, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে সবার জন্য খোলা থাকলো, যার জন্য আপনারা কোর্টে পঞ্চায়েত পেয়েছেন, খয়রাসোল পঞ্চায়েত পেয়েছেন, বাম কংগ্রেস রমাদা পৌরসভা নলহাটিতে পৌরসভা নির্বাচন, বড় দুর্ভাগ্য। পৌরসভা নির্বাচন মানুষ এটা বড় পৌরসভা নির্বাচনেও গত পৌরসভা নির্বাচনে আপনার সহসভাপতি সাহস নিয়ে দাঁড়িয়ে ছিল, লড়াই করেছেন। আপনার শহর সভাপতি নির্বাচনে লড়াই করেছে ছিল বিজেপিরা। আমার এখানে যে পঞ্চায়েত নির্বাচন, আমার এখানে নির্বাচনে পরবর্তী সন্ত্রাস বলতে পারে না, নির্বাচন হয়েছে সঞ্জীব বর্মন রামপুরহাটে জিতলো পুরো প্রতিনিধি হিসেবে। আমার এখানে পুরো প্রতিনিধি সময় জেলে ঢুকিয়ে দিয়েছিলেন, দুটো সময় পুলিশ বিজেপি পার্টি হিন্দু ধর্মের কথা বলে, ঠিক আছে, তাহলে ইলেকট্রিক বন্ডের নাম করে বিপ কাটা কোম্পানির কাছে 600 কোটি টাকা চাঁদা কেন নেওয়া হলো? এই উত্তর আপনার কাছে রইল। ইলেকট্রাল বন্ডের সিস্টেম যদি আপনার জানা থাকে তাহলে বন্ড দেওয়া হয়। আরে ভাই শুনতে হবে তো, একটু ধৈর্য রাখতে হবে তো। বলো তো সেই বন্ডে থাকে না কে ডোনেট করছে। যখন যখন জানা গেল তখন সব কোম্পানির নাম বেরোলো। যেমন বেরোলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সবচেয়ে বেশি টাকা দিয়েছে ডিয়ার লটারি, আর এখানকার ওই দেশি মদগুলোর কোম্পানিগুলো যারা 28 টাকার পাউচ বিক্রি করে। তাহলে এটা স্বীকার করছেন তো যে মমতা ব্যানার্জি যেমন দিয়েছে, আপনার পার্টিরও যে 6,500 কোটি টাকা যে আপনাদের বন্ডে হলো, তো একই প্রশ্নের উত্তরই পেলেন না। আমি প্রত্যেক বক্তাকে 1 মিনিট করে সময় দেব। কেন মানুষ আপনার দলকে বা আপনাকে এখানে প্রার্থী রয়েছেন ভোট দেবে? প্রথমে হচ্ছেন অসীম মুখার্জি, কেন মানুষ আপনাদের ভোট দেবে? ভারতবর্ষের গ্রামীণ যে কোনো প্রকল্প যদি দেখেন সেটা কংগ্রেস দ্বারা রচিত। আর 16 সালে আমাদের এই ক্যান্ডিডেট মিল্টন রশিদ বীরভূম জেলা থেকে জিতেছিল, তখন মুড়ি মুরগির মতন সবাই বিক্রি হচ্ছিল, এক সিদ্ধরা সোজা করে দাঁড়িয়েছিল, কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যায় না। তাই তার প্রতি নির্ভরযোগ্যতা আছে, এদের মতন পালানো পার্টি নয়, তাই জিতবে। মতিউর রহমান।
যে নির্বাচন, লোকসভা নির্বাচন গোটা দেশকে রক্ষা করার নির্বাচন। দেশ যেভাবে চলছে নিশ্চিতভাবেই দেশের মানুষের সঙ্গে সঙ্গে আমাদেরও দুটি কেন্দ্র, বোলপুর এবং বীরভূম কেন্দ্র, এই দুটি কেন্দ্রেই বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মিল্টন রশিদ এবং শ্যামলী প্রধান প্রার্থী হয়েছেন। যদি ব্যক্তিগত প্রার্থীর কথা বলেন, শ্যামলী প্রধানের জীবনযাত্রা, শ্যামলী প্রধানের জীবন, রাজনৈতিক সংগ্রাম, ওই নানুরের মাটিতে ওই সন্ত্রাসের মধ্যে শ্যামলী প্রধানের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, এই সমস্ত লড়াইয়ের কথা মাথায় রেখেই আগামী নির্বাচনে দেবতনুবাবু তৃণমূলের পরিবর্তে কংগ্রেস জোটের প্রার্থীদের নির্বাচিত করবেন। দেবতনুবাবু, আপনি ভোটারদের কাছে কি বলতে চাইবেন? এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনে সমস্ত মানুষ মনস্থির করেছে যে ভারতীয় জনতা পার্টিকে সারা দেশ ভরে 400-র বেশি সিট দিয়ে তারা নির্বাচিত করবে। সারা দেশের মানুষের সামনে মোদিজির বিকল্প আর একটা নামও সামনে নেই কাকে প্রধানমন্ত্রী করতে পারে। মোদিজি ছাড়া আর কোনো বিকল্প নাম না থাকাতে মোদিজি একমাত্র। রমানঞ্জন, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় দমন পীড়নের প্রতিবাদে এবং সাংসদ হিসেবে শতাব্দী রায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প এবং একটা কেন্দ্রে একটা ধর্মনিরপেক্ষ সরকার গঠনের স্বার্থে বাংলা যাতে আগামী দিনে পথ দেখাতে পারে এবং সেই বাংলার পথ আগামী দিনে ভারতবর্ষ দেখবে। ধন্যবাদ। জগন্নাথ, এই নির্বাচন হচ্ছে দেশকে পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে প্রতিষ্ঠা করার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে দেশের 70 বছর বয়স্ক সমস্ত নাগরিকদের 5 লক্ষ টাকা বিনামূল্যে বীমা দেওয়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে সাধারণ মানুষের হাতে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়ার নির্বাচন। এই নির্বাচনে প্রধানমন্ত্রী পদের কোনো শূন্য পদ নেই, তাই মানুষ বলছে এইবার আরো একবার। ঠিক এইভাবেই গত 21-এর বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী আর অমিত শাহজিরা বলেছিলেন ইস বার 200 পার, কিন্তু 100 ধরতে পারেননি। তাই এই ভারতবর্ষের এই লোকসভা নির্বাচনে বাংলার মানুষ ভোট দেবেন। যুক্তি থাকবে, থাকবে। অনেক অনেক ধন্যবাদ সিউড়িবাসীকে, বীরভূমবাসীকে একটা সুন্দর অনুষ্ঠানে আসার জন্য।